স্যার আপনি, আমি যতদূর জানি আপনি তৃণমূল সরকারের অর্থনীতির উপদেষ্টা ছিলেন। না, আমি ঠিক উপদেষ্টা ছিলাম না, না সেটা ঠিক নয়। আমি তৃণমূল সরকারের আমলে কয়েকটা দায়িত্ব পালন করেছি। দুটো স্টেট ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিলাম। সেটার কাজ হচ্ছে, মানে স্টেট ফিনান্স কমিশনের কাজ হচ্ছে আপনার এই যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিগুলোতে যে টাকাটা যায়, হ্যাঁ, সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটা ঠিক করা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা স্টেট ফিনান্স কমিশন। তাছাড়া আমি পে কমিশনের চেয়ারম্যান ছিলাম। আচ্ছা, হ্যাঁ সেটা আমি জানি। হ্যাঁ, এবং সেটা ছাড়াও দুটো কোম্পানি, মানে গভর্নমেন্ট কোম্পানি, একটা এসআইডিসি, তার আমি চেয়ারম্যান ছিলাম। আরও চেয়ারম্যান ছিলাম, সেগুলোর টার্ম শেষ হয়ে গেছিল। একটা WB FC বলে একটা ছিল, সেখানে 6 বছর ছিলাম ইত্যাদি। অর্থাৎ আমি কিন্তু ডিরেক্টলি পলিসির সঙ্গে আমার কোনো যোগ ছিল না, কোনো দিনই ছিল না। না, আমি আপনাকে যে কারণে এই ব্যাপারটাতে আমি আসতে চাইলাম, এই কারণে পে কমিশনের বিষয়টা ঢুকতে যাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে স্যার বিজেপি আসার পর 7th পে কমিশন অ্যানাউন্সমেন্ট হলো। আমাকে একটা জিনিস বলুন স্যার, যে ডিএ এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি, তো এটার সঙ্গে পে কমিশন যদি বসে তাহলে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের মাইনেতে কতখানি রিফ্লেকশন হতে পারে বা কতটা রদবদল হতে পারে, মানে খুব বিরাট কিছু আসার সম্ভাবনার জায়গা আছে? সেটা আমি জানি না। দেখুন, আমাকে প্রচুর গালমন্দ খেতে হয়েছে, মানে এখনো হয়, পে কমিশনের চেয়ারম্যান হিসেবে। দুটো জিনিস আমার রেকমেন্ডেশনে ছিল, যেটা রাজ্য সরকারি কর্মচারীরা পছন্দ করেননি। একটা হচ্ছে যে ডিএটা মানে বাধ্যবাধকতা নয়, সরকারের ইচ্ছাধীন। কিন্তু আমার কথা হচ্ছে যে ডিএটা অধিকারের মধ্যে পড়ে না, সরকার, এটাই, অর্থাৎ সরকার ঠিক করবেন কতটা ডিএ দেওয়া হবে। হ্যাঁ, এটা আমার ন্যায্য মনে হয়েছে, অন্য কারোর ন্যায্য মনে নাও হতে পারে, যে সরকারের কর্মচারী সরকার ঠিক করবেন, বা কর্মচারীরা সরকারের সঙ্গে বার্গেন করে যেটা পাচ্ছেন সেটাই পাবেন। হ্যাঁ, মানে ধরুন একটা প্রাইভেট কোম্পানি, সে কতটা কম্পেনসেশন দেবে, হ্যাঁ, সেটা তো আর বাইরের কেউ ঠিক করতে পারে না। হ্যাঁ, এটা মানে আইন করে ঠিক হয় না, এটা সরকার এবং তার কর্মচারীর মধ্যে ব্যাপার। হ্যাঁ, সেটা সেইভাবেই ঠিক হওয়া উচিত, এটা 1 নম্বর। কারণ এটা আফটার অল একটা নির্বাচিত সরকার, তাদের এই অধিকারটা আছে, তারা মনে করতেই পারেন যে আমি টাকাটা অন্য জায়গায় খরচা করব। হ্যাঁ, কারণ সরকারি ফান্ডে কোনো বিশেষ শ্রেণীর কিন্তু একটা অধিকার থাকতে পারে না, সবারই অধিকার আছে, সাধারণ মানুষের, গরিব মানুষের, তাদেরও অধিকার আছে। অতএব এটা সরকারের ঠিক করার কথা। মানে ডিএ দেবে না আমি কিন্তু একবারও বলছি না, ডিএ পেলে তো সব থেকে ভালো। আমার স্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারী, আমার ডিরেক্ট লাভ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, কিন্তু এটা আমার নীতিগত জায়গা, যে সরকার ঠিক করবেন। দ্বিতীয়টা আরও একটু কন্ট্রোভার্সিয়াল। দেখুন, এটা অবশ্য কেউ করেনি, কিন্তু দ্বিতীয় কথাটা ছিল যে এই যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রাইস ইন্ডেক্স যেটা পাওয়া যায় সেটা কিন্তু অল ইন্ডিয়ার সঙ্গে সবসময় একরকম নয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেক সময় কম, কখনো কখনো আবার বেশি। অর্থাৎ সরকার চাইলে অন্য কোনো প্রাইস ইন্ডেক্সও ব্যবহার করতে পারেন। কারণ দেখুন, সরকারি কর্মচারীরা তো দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বেতে গিয়ে খরচা করছেন না, তারা তো লোকালি খরচা করছেন মেনলি। অতএব লোকাল প্রাইসটা অনেক বেশি রেলেভেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে সরকার চাইলে লোকাল প্রাইসের ওপর নির্ভর করেও ডিএ দিতে পারেন। সরকার সেটা বলেননি কখনো, কিন্তু আমার রেকমেন্ডেশনে এরকম একটা সাজেশন ছিল। আচ্ছা, তো এই জন্য আমি ক্রিটিসাইজড হয়েছি। হ্যাঁ, কারণ অবভিয়াসলি আপনার অল ইন্ডিয়া প্রাইসেস আর মাছ হায়ার, কোনো সন্দেহ ইউজুয়ালি। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে হয়তো একটু হেরফের হয়েছে, কিন্তু অল ইন্ডিয়া প্রাইসেস আর মাছ হায়ার, যে কারণে ধরুন আপনার বঙ্গভবনে যা চাকরি করেন তারা কেন্দ্রীয় হারে ডিএ পান, কারণ ওখানে খরচা করেন বলে, দিল্লিতে খরচা করেন। আচ্ছা, 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 কিন্তু তারা এই মানে রাজ্য সরকারের কর্মচারী অবশ্যই দিল্লিতে থাকেন বলে, কিন্তু এরা তো দিল্লিতে থাকছেন না। অতএব এখানে রাজ্য সরকারের একটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এবার রাজ্য সরকার, দেখুন, এগুলো সবই রেকমেন্ডেশন, রাজ্য সরকার এটা নেবেন কি নেবেন না সেটা রাজ্য সরকারের ব্যাপার। হ্যাঁ, তো এবার নতুন গভর্নমেন্ট এসে কি করবেন? নতুন গভর্নমেন্ট
ডি এর ক্ষেত্রে তো স্যার অলরেডি দেখুন, সুপ্রিম কোর্ট DA রায় দিয়ে রেখেছেন। আচ্ছা, এখানে একটা পরিষ্কার করে একটা কথা বলা দরকার। আমি যে পে কমিশনের চেয়ারম্যান ছিলাম তার সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে আগের পে কমিশন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওইখানে গভর্নমেন্টের কোনো অপশন নেই, মানে না দেওয়ার কোনো অপশন নেই, মানে ওটা দিতেই হবে। দিতেই হবে। কেন আমি বলছি, ওটা হচ্ছে ধরুন মানে আগের আমলের, ওটা হলো কবে লাস্ট রোপাটা হয়েছিল, 2016 না সেটা তো আমাদেরটা, তার আগেরটা 2009 বোধ হয়, 8 বোধ হয়, 8 বা 9 ওরকম আচ্ছা, একটা, নাকি 10, হ্যাঁ 10 থেকে দিতে আরম্ভ করেছে, 8 বা 9-এর সময়, 9 বোধ হয়, হ্যাঁ মানে আগের রোপাটা। অর্থাৎ আমাদেরটা তো ফোর্থ পে কমিশন, ওটা থার্ড পে, না কি বলছি আমি, ফোর্থ ফিনান্স কমিশন, সব গুলিয়ে গেছে। আমাদেরটা সিক্সথ পে কমিশন, ওটা হচ্ছে ফিফথ পে কমিশন, সরি হ্যাঁ আমাদেরটা সিক্সথ, ওদেরটা ফিফথ। আচ্ছা, ফিফথ পে কমিশন যখন 2009 সালে রোপা তৈরি হলো, রোপা মানে রুলস অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সাধারণত কি হয়, একটা পে কমিশনের ইয়ে এলে, মানে রেকমেন্ডেশন এলে, সরকার কিছু কিছু অ্যাকসেপ্ট করেন, কিছু করলেন না, করে টোরে একটা রুল তৈরি করলেন পে এবং অ্যালাওয়েন্স কী হবে। সেখানে তখন সিপিএম সরকার প্রায় চলে যাচ্ছে, সিপিএম সরকার কমিট করে গেছেন যে কেন্দ্রীয় হারে ফুল ডিএ দিতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিচ্ছে ঠিক সেইটা দিতে হবে এবং কেন্দ্রীয় হারে, হ্যাঁ মানে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে। আচ্ছা, আচ্ছা। এইটা যখন কমিট করে গেছেন রোপাতে, যেহেতু গভর্নমেন্ট কন্টিনিউয়াস, নতুন গভর্নমেন্টের কোনো অপশন নেই, ওটা নিতেই হবে। মানে ওরা বলতে পারবেন না যে তো আগের গভর্নমেন্ট করেছে, এটা বলা যায় না। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ইজ কন্টিনিউয়াস এবং গভর্নমেন্ট ওটা লিখিতভাবে কমিট করে গেছেন, ওটা দিতেই হবে এবং ওটার এরিয়ার দিতে হবে। আচ্ছা, সেটা একটা বিপুল টাকা, সেটা এখন এই গভর্নমেন্টের ওপর বর্তাবে। তারা কিভাবে দেবেন, কত দিনে দেবেন, এটা নিশ্চয়ই আলোচনা সাপেক্ষ, কিন্তু দিতেই হবে। মানে ওটা প্রভিডেন্ট ফান্ডে যাবে না ডিরেক্টলি হাতে দেওয়া হবে ক্যাশ হিসেবে, সেটা আমি জানি না কিভাবে দেবেন, সেটা দেখা যাক। কিন্তু এটাই আমার বক্তব্য যে ওটা দিতেই হবে। এবার তারপরে যে রোপাটা হলো, সেটাতে কিন্তু এই ধরনের কোনো কমিটমেন্ট করা নেই যে ডিএ দিতেই হবে কেন্দ্রীয় হারে এবং মানে ওই একেবারে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স, মানে অল ইন্ডিয়া ওয়ার্কার্স প্রাইস ইন্ডেক্স, সেইটা মেনে দিতে হবে, এরকম কোনো কমিটমেন্ট করা নেই কোথাও। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই পর্যন্ত। তো কমিটমেন্ট যখন করা নেই, তখন এই 16-র পর থেকে দিয়ে কি হবে বলা খুব মুশকিল। আমি এটা আইনের দিকটা বললাম, সরকার কি করবেন সেটা তো সরকার ঠিক করবেন। সরকার যদি মনে করেন যে এটা ন্যায্য, অন্য সব রাজ্যই অনেক বেশি দিয়ে দেয়, কোনো সন্দেহ নেই তাতে, সরকার যদি মনে করেন সেই ডিএটা আমরা দেব, তাহলে দেবেন, নিশ্চয়ই দেবেন, খুব মানে আনন্দের কথা, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আবার বলছি, এই ডিসিশনটা একমাত্র সরকারই নিতে পারেন। তার কারণ এটা একটা নির্বাচিত সরকার এবং যে টাকা থেকে দিয়ে দেওয়া হবে সেটা একটা কমন পুল, সেখানে শুধুমাত্র সরকারি কর্মচারীদের অধিকার এমন মনে করার কোনো কারণ নেই। আচ্ছা স্যার, আপনি পলিটিশিয়ান নন এবং ডিএ তো বেশিরভাগ লোকে পান না, এটাও তো মাথায় রাখতে হবে। একটা যে বিপুল কর্পোরেট মানে প্রাইভেট সেক্টর আছে, ইনফর্মাল সেক্টর আছে, সবাইকেই তো জিনিসপত্র কিনতে হয়। হ্যাঁ, সবার কথাই মাথায় রাখতে হবে, সেটা সরকারই রাখবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন স্যার, আপনি রাজনীতিবিদ নন, তবু আমি আপনাকে প্রশ্নটা আমি করছি আপনাকে, কারণ আপনি খুব ক্লোজলি আপনি তিনটে সরকার অবশ্যই দেখেছি, অবশ্যই দেখেছেন, ফলে আপনি আরো বেটার বলতে পারবেন। স্যার, সরকার বদলালে অর্থনীতি কতটা বদলায়? দেখুন, এটা মানে প্রশ্নটা এক কথায় উত্তর দেওয়া মুশকিল। আমি বলছি, সিপিএমের একটা নীতি তো ছিল, একটা বাম নীতি। এবার একটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কি সেই নীতিটাই ফলো করেছে? অর্থাৎ এই যে লেফট লিগাসি যেটা আর কি, সেইটা তৃণমূল কতটা বহন করেছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় অনেকটাই বহন করেছে। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ মানে
কিভাবে গরিবদের জন্যে বিভিন্ন প্রকল্প করা হয়েছে সেইটাতে একটা তফাৎ আছে। ধরুন সিপিএম আমলে ল্যান্ড রিফর্ম হয়েছে, খুব ভালো ল্যান্ড রিফর্ম হয়েছে, কোনো সন্দেহ নেই। এগ্রিকালচারাল গ্রোথ হয়েছে, কৃষকের অবস্থা ভালো হয়েছে, সেটা এক ধরনের। কিন্তু তখন এই ডিরেক্ট বেনিফিটগুলো দেওয়া হতো না। আবার তৃণমূল আমলে একেবারে ডিরেক্ট বেনিফিট দেওয়া হয়েছে। হ্যাঁ, সিপিএম আমল থেকে তৃণমূল আমলের একটা তফাৎ আছে, সেটা হচ্ছে, এটা আমি একদম রিসার্চ করে বলছি, আমরা সার্ভে করেছিলাম। সিপিএম আমলে কিছু ডিসক্রিমিনেশন ছিল, অর্থাৎ কিনা যে ধরুন পার্টির কাছের লোক যে পার্টিকে ভোট দিচ্ছে সে কিছু বেশি সুবিধে পেয়েছে। ঠিক আছে, তৃণমূল আমলেও পেয়েছে। হ্যাঁ, কিন্তু তৃণমূলের আমলে এখানে অনেকটা কথা আছে। আমরা ওই যখন ফিনান্স কমিশন, লাস্ট ফিনান্স কমিশনটা কাজ করছিলাম, তখন আইএসআইকে দিয়ে একটা সার্ভে করিয়েছিলাম, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে দিয়ে, যে বিভিন্ন যে প্রকল্প, হ্যাঁ সরকারি প্রকল্প, সেটা কতজন পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরুন বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, কি যুবসাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে আমাদের বলছে, হিসেব বলছে যে আমরা যে সার্ভেটা করেছিলাম, এটা তো ফুল নয়, সার্ভেতে দেখছি যে মোটামুটি যারা চেয়েছেন হ্যাঁ কোনো একটা সুবিধে, তার বোধহয় 82 কি 83% পেয়েছেন। হ্যাঁ, এর মধ্যে ভেরিয়েশন আছে। ধরুন লক্ষ্মীর ভাণ্ডার 95% পেয়েছে, আবার বাড়ি হাউসিং খুব কম লোক পেয়েছে, ধরুন বোধহয় 35% পেয়েছে, এরকম। তার মধ্যে ভেরিয়েশন আছে। আমি বলছি টোটালটা, হ্যাঁ টোটালটা রাফলি 80 to 83%। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার দেখুন যেখানে আমরা সার্ভে করেছি সেখানে তৃণমূলের ভোট শেয়ার কখনোই 45, 46, 47-এর বেশি ছিল না। তার মানে একটা অংশ পেয়েছেন যারা তৃণমূলকে ভোট দেননি। হ্যাঁ, মানে যদি ধরুন 82% লোক সুবিধে পেয়ে থাকেন এবং ভোট যদি ধরুন আমি ধরছি 47% কি 50% লোকই তৃণমূলকে ভোট দেয়, তাহলে বাকি যে লোকগুলো মানে 82 থেকে 50 বাদ দিলে যেটা থাকে, তারা তৃণমূলকে ভোট দেননি কিন্তু সুবিধে পেয়েছেন 32%। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু সিপিএমে অতটা ছিল না। আচ্ছা, এইখানে তৃণমূলের একটা তফাৎ আমি বলবো। কিন্তু মানে এটা তৃণমূলের তফাৎ না বলে তৃণমূলের ধাক্কা কাটতে হবে। হ্যাঁ, মানে তৃণমূল সবাইকেই দিয়েছে, সেটার কারণ হয়তো ভোটের জন্য হতেই পারে, কিন্তু মানে ফসল পাইনি। হ্যাঁ, সোজা কথা বললে ফসলটা পাইনি। হ্যাঁ ঠিকই, অনেকদিন পেয়েছে তো বটে, এইবার পাইনি, অনেকদিন ধরে পেয়েছে, এবং ওটার জন্যই জিতছিল, মানে এত কাণ্ড করার পরে। কিন্তু মানে এটাও তো একটা বাম ভাবনা, অর্থাৎ কিনা গরিব মানুষের জন্য কিছু একটা করতে হবে। আপনি ভোট পাওয়া না পাওয়ার ব্যাপারটা যদি বাদ দেন, তাহলেও তো বলা যেতে পারে যে গরিব মানুষের জন্যই তো এই খরচগুলো করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্বাস, এটা আমি অলমোস্ট শিওর, যে বড় লোকদের অতটা দেখার দরকার নেই আর কি। হ্যাঁ, ওরা নিজেদেরটা দেখে নেবে, গরিবদের জন্য কিছু একটা করা দরকার। এখন তারপরের পেছনে ভোট টোট ইত্যাদি করাপশন সবই আছে, সে তো নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বেসিক মানে স্টান্স যেটাকে বলে, একটা পলিটিক্যাল স্টান্স বা একটা ইডিওলজি, সেটা কিন্তু বাম ইডিওলজি। এবং যেটা মানে মোড়ক ওইটাই আর কি, মোড়কটা কিন্তু এই। এবার যেটা আমার এখন প্রশ্ন জাগছে, যে এই যে বাম ইডিওলজি যদি আমাদের পশ্চিমবঙ্গবাসীর কোনো কালেকটিভ ইডিওলজি থেকে থাকে আদৌ, সেটা কিন্তু ছিল এতদিন বাম ইডিওলজি। হ্যাঁ, এবার কি সেটা পাল্টালো, এটাই প্রশ্ন। হ্যাঁ, এখন সেইটা এক্ষুনি বোঝা যাবে না। দেখুন এবার যে তৃণমূল হারলো, সেটা কতটা বিজেপির পক্ষে মানুষ ভোট দিয়েছে আর কতটা তৃণমূলের বিপক্ষে, এইটা তো সময়ই বলতে পারবে। অর্থাৎ মানুষ অতিষ্ঠ হয়ে, মানে অনেকেই বলছেন যে প্রথম কারণ, অর্থাৎ মানুষ পাগল হয়ে গেছে, এত তোলাবাজি, এত অত্যাচার, এত দুর্নীতি, মানুষ পাগল হয়ে গেছে, পাগল হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, সেইটা যদি হয় তাহলে কিন্তু বিজেপির ইডিওলজিটা বাঙালি অতটা অ্যাডপ্ট করেনি, তাহলে মানতে হবে। আবার অন্যটাও হতে পারে যে, বা স্যার এটা কি আপনার মনে হচ্ছে যে এই সংঘাতটা তাহলে এটা শুরু হলো
মানে হতে পারে, বিজেপির যে ভাবধারা বা দর্শন Exactly. এটা গ্রহণের ক্ষেত্রে কি বাঙালিদের একটা সংঘাতের জায়গা তৈরি হতে পারে? হতেই পারে মানে এটা বড় প্রশ্ন যে বাঙালি এতদিন ধরে ধর্মনিরপেক্ষ ছিল তারা কি আস্তে আস্তে হিন্দুত্বর দিকে এগোচ্ছে? এটা তো বড় প্রশ্ন। হ্যাঁ, এটা এগোচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, এবং মানে অবশ্যই যদি সত্যি এগোয় আমার মনে হয় সেটা ভয়ের জায়গা, সেটা খুব লজ্জার জায়গা। এটা নিয়ে আমার কোনো মানে বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, কিন্তু মানে আমার কি মনে হচ্ছে সেটা তো ইমমেটেরিয়াল, আমি সামান্য ক্ষুদ্র একটা লোক, কিন্তু আসলে কি হচ্ছে সেটা মানে মূল প্রশ্ন। বাঙালি কি সত্যি মানে তার ধর্মনিরপেক্ষতা হারাচ্ছে? হ্যাঁ, এটা একটা দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে যে বিজেপির যেমন একদিকে মানে এই মানে ধর্মের ব্যাপারটা আছে, অন্যদিকে কিন্তু বিজেপি একটা রাইটিস্ট পার্টি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ব্যবসাদার এদের একটা সাপোর্ট করার একটা মানে জায়গা কিন্তু বিজেপির আছে, একদম ট্র্যাডিশনালি আছে। তো সেই জায়গাটা কি বাঙালি পিক আপ করলো? সেটা যদি পিক আপ করে তাহলে বলবো যে বাঙালির ইডিওলজিটা পাল্টাচ্ছে। অর্থাৎ এতদিন ধরে সেটা যে মানে বাঙালির খুব উপকার হয়েছে আমার মনে হয় না, কিন্তু এতদিন ধরে বাঙালি ব্যবসায়ীদের একটু সন্দেহের চোখে দেখতো। একটা কারণ হতে পারে যে বাঙালি ব্যবসায়ী খুব কম, বা যে কোনো কারণেই হোক মালিক শ্রমিকের মধ্যে একটা ডিভাইড এইটা বাঙালি মনে করতো আছে। এতে আমার মনে হয় ক্ষতিই হয়েছে, কিন্তু সেটা অন্য কথা। আবার আমার মনে হয় এটা আমি বাদ দিচ্ছি। কিন্তু এখন যদি বাঙালি মনে করে যে যিনি ব্যবসা করছেন তিনি সোসাইটির উপকার করছেন, তিনি জব ক্রিয়েট করছেন, এইটা যদি বাঙালি মনে করে তাহলে কিন্তু আমি বলবো চিন্তাভাবনায় বাঙালির একটা পরিবর্তন আসছে। আচ্ছা, এবং এটা যদি সত্যি এসে থাকে তাহলে তো খুবই ভালো কথা। স্যার আপনি একটা মানে এমন একটা দিক আপনি দেখালেন যেটা সিরিয়াসলি যে ব্যাপারটা নিয়ে সত্যি ভাবিনি। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন, আমি অনেকক্ষণ ধরে আপনাকে বকাচ্ছি, একটা জিনিস একটু কাইন্ডলি একটু বলবেন যে একজন ইকোনমিস্ট সরকার বদলকে কিভাবে দেখে? মানে আমি বলতে চাইছি যে তৃণমূল 15 বছর সরকার করেছে, তার আগে 34 বছর বামেরা থেকেছে, বিজেপি এলোর সাথে সদ্য এসছে। এই যে সরকার যখন বদলায়, মানে এই বদলের পদধ্বনি কি অর্থনীতিবিদ পান, বা পেলে কিভাবে তিনি এটাকে মাপেন বা গোনেন? পদধ্বনি আমি মানে সত্যি বুঝতে পারিনি যে এতটা পাল্টাবে। হ্যাঁ, কারণ মনে হয়েছিল হয়তো আগের মতোই হয়ে যাবে, আমি বুঝতে পারিনি, আমি অন্তত বুঝতে পারিনি। কিন্তু একটা আশা তো সবাই করবে যে এটা তো ঠিকই যে আমি তৃণমূলের অনেক কাজ করে দিয়েছি, কোনো সন্দেহ নেই। তৃণমূলের আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় নানা জায়গায় নানা পদ দিয়েছেন, আমি সেটার জন্য কৃতজ্ঞ, সেটা নিয়েও কোনো আমার দ্বিধা নেই বলতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন ইকোনমিস্ট হিসেবে আমি তো পশ্চিমবঙ্গের অর্থনীতিটা কিছুটা বোঝার চেষ্টা করেছি। একটা বই এই হয়তো কিছুদিন পরে বেরোবে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে, একদম ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি 1947 থেকে আমার একটা বই। অতএব আমি খুব মন দিয়ে দেখেছি আর কি, এবং যত দেখেছি তত মনটা খারাপ হয়েছে। কারণ বাঙালির তো একটা ক্রমশ অবনতি হয়েছে অর্থনীতির দিক থেকে। হ্যাঁ, মানে বাঙালির যে পার ক্যাপিটা ইনকাম দিয়ে যে সবসময় বোঝা যায় তা নয়, কিন্তু যেটা মাথাপিছু আয় ছিল ধরুন 47 সালে বা ইভেন 60 সালেও আমাদের একেবারে 1 নম্বর কি 2 নম্বরে জায়গা ছিল। হ্যাঁ, সেখান থেকে কমতে 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 এখন বোধহয় 22-23 ওরকম একটা কিছু হবে। মানে একটা অবনতি হয়েছে, এটা নিয়ে তো সন্দেহ নেই। এবং সেই অবনতিটার দেখলে মানে এটা আমি তো দেখতে পাচ্ছি ডেটায়, এটা তো কোনো পলিটিশিয়ানের বক্তৃতা নয়। হ্যাঁ, তো সেটা দেখলে তো যেটুকু কাজ করেন তথ্যের উপর ভিত্তি করেই নিশ্চয়ই তাই, একদম আরবিআই এর ডেটা যেটা বা অন্য মানে সরকারি ডেটা যেটা আছে গ্রহণযোগ্য, সেটা দেখলে তো মন খারাপ লাগে, অবশ্যই মন খারাপ লাগে, কোনো তো সন্দেহ নেই তাতে। এবং সেই জায়গাটা থেকে একটা নতুন সরকার এলে একটা আশা তৈরি হয় যে এবার হয়তো বাঙালি আবার ঘুরে দাঁড়াবে, এবার হয়তো পশ্চিমবঙ্গের অর্থনীতিটা আবার ঘুরে দাঁড়াবে। সেটা হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎই বলতে পারে, কারণ চ্যালেঞ্জগুলো মারাত্মক, দেখা যাক এই সরকার কীভাবে সেগুলোর মোকাবিলা করে। আজ তাহলে এই পর্যন্তই। অসংখ্য চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে, আমাদের অনেকগুলো দিক তুলে ধরলেন অভিরূপ সরকার, অর্থনীতিবিদ, দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলার অর্থনীতি নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে।
আপনাদের কেমন লাগলো এই এপিসোড জানাবেন, আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। স্যার আপনাকে ধন্যবাদ অনেক।